আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় জীবজগৎ। এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তোমাদের যে তোমাদের ১ম অধ্যায় থেকে তোমাদের ১ম অধ্যায় বিস্তারিত আলোচনা সহ যে তোমাদের প্রশ্নগুলো অনুশীলনী সমাধান আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো আমরা দেখে নেই ২য় অধ্যায় জীবজগৎ। দেখো যে লক্ষ্য করো তোমরা ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্য দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে আবার কারো জীবন নেই। আমরা অনেক কিছু দেখতে পাই যে বৈচিত্র্যময়, কারো জীবন আছে আবার কারো জীবন নেই। যেমন চেয়ার টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম, এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। এগুলো হচ্ছে কি জড়বস্তুর নমুনা। যেমন চেয়ার, যেগুলো জীবন নেই সেগুলো হচ্ছে কি জড়বস্তু। আবার দেখো মানুষ, গরু, গাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। এগুলো হচ্ছে জীব এবং জড় জড়বস্তু। এগুলো তোমরা আগের ক্লাসেও পড়েছ। আবার এমন কিছু জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অ্যামিবা আমরা খালি চোখে দেখতে পারি না। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, আবার বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেসব নিয়েই এ অধ্যায়ের আলোচনা। সেসব নিয়েই এ অধ্যায়ে আলোচনা আমরা আজকে দেখো বিস্তারিত আলোচনা করব। তোমরা কি কি শিখবে এই অধ্যায়টি শেষে? জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোকে জীবজগতে শ্রেণীকরণ করতে পারবে। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনের এসব জীবনে গুরুত্ব উপলব্ধি, এগুলো তোমরা পারবে। প্রথমে আমরা দেখে নেব তোমাদের ২য় অধ্যায় জীবজগৎ থেকে। প্রথম হচ্ছে দেখো জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ। জীবের যে প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি? দেখো চলন, যে জীব নিজের ইচ্ছায় নাড়াচাড়া করতে পারে। যেমন একটি পাখি যে নাড়াচাড়া করতে পারবে, একটি চেয়ার, একটি টেবিল নিজ ইচ্ছায় কি নড়াচড়া করতে পারে না। আবার দেখো এক স্থান হতে অন্য স্থানেও যেতে পারে। উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নাড়াচড়া করে। আবার দেখো যে খাদ্য গ্রহণ, প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে এবং জীবন ধারণ করে। খাদ্য গ্রহণ কি? যে প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে এবং জীবন ধারণ করে। একটি হচ্ছে প্রজনন, প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে, প্রাণীর বাচ্চা হয় এবং উদ্ভিদের চারা হয়। আরেকটি হচ্ছে রেচন। রেচন জিনিসটা কি? দেখো প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় এবং মলমূত্র ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াকে বলে যে রেচন প্রক্রিয়া। এখানে দেখো তোমাদের যে ছবিগুলো দেওয়া আছে, অনেকে তোমরা এই ছবিগুলো দেখেই বুঝে ফেলবে। এই বিষয়গুলো তোমরা ছবি দেখেই বুঝে ফেলবে। এখন দেখো অনুভূতি। অনুভূতি জিনিসটা কি? দেখো আমাদের শরীরে সুই ফুটালে এখানে তোমাদের পিকচার দেওয়া আছে। যেমন সিরিজের যে ইনজেকশন দেওয়া হয়, যেমন সুই ফুটালে আমরা ব্যথা পাই। আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়। কারণ সূর্য বা আলো আমাদের দেহে অনুভূতির সৃষ্টি করেছে। একটি গাছের মতো যে আমরা দেখো যে ইনজেকশন দিলে আমরা যে কেউ যদি চিমটিও দেয়, এরকম আমরা অনুভূতি চামড়ার মধ্যে আমরা প্রকাশ পাই আরকি। তারপর হচ্ছে শ্বাস-প্রশ্বাস, এই জিনিসটি কি? দেখো প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা যে শুরু করে। মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত এ প্রক্রিয়া তার অব্যাহত থাকে। শ্বাস প্রক্রিয়াটি হচ্ছে এটি। তোমাদের যদি যে সংক্ষিপ্ত, বহুনির্বাচনী এবং সৃজনশীল ক এবং খ এর মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে। যেমন চলন, খাদ্য গ্রহণ, প্রজনন কি, রেচন কি, অনুভূতি কি, শ্বাস-প্রশ্বাস কি, বৃদ্ধি। এখন দেখো এগুলো তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, অনুধাবন প্রশ্নগুলো এরকম থাকতে পারে। প্রতিটি জীব জন্ম পর থেকেই যে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যে একটি জীব জন্মের পর থেকে সে কি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যেমন মানুষই দেখো ছোট থেকে বড় হয়, বড় থেকে বৃদ্ধ হয়ে তারপর মারা যায়। এখানে তোমাদের ছবিগুলো দেওয়া আছে। ছবিটি দেখে তোমরা বেশ কতজনে
বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে অভিযোজন। অভিযোজন জিনিসটি কি? যে একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে। একটি জীব পরিবেশের সাথে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে। দেখো কি ডলফিনের ছবি দেওয়া আছে এখানে। ডলফিন কি পানিতে থাকে, আবার কি আকাশে এই যে লাফ দিয়ে উড়ে বেড়ায়। এটি সে পানিতে সে খাপ খাইয়ে নিতে পারে। আরেকটা হচ্ছে জীবজগতের শ্রেণীকরণ। দেখো জীবজগৎ যে জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিতে যে আবিষ্কার করেন যে ১৯৭৮ সালে বিজ্ঞানী মার্কিউলিস ও হুইটেকার আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট ৫ টি রাজ্যে ভাগ করা হয়েছে। এই জীবজগৎকে ৫ টি রাজ্যে ভাগ করা হয়েছে। ১ হচ্ছে মনেরা, আর ২ হচ্ছে প্রোটিস্টা, ৩ হচ্ছে ফানজাই, ৩ হচ্ছে ফানজাই, আর ৪ হচ্ছে প্লান্টি, আর ৬ হচ্ছে অ্যানিমেলিয়া। ৬ হচ্ছে কি? অ্যানিমেলিয়া। এই হচ্ছে জীবজগতে তোমাদের এই ৫ টি ভাগ করা হয়েছে। এই ৫ টির নাম হচ্ছে এটি। আর তারপর আমরা ১ম এই ৫ টি যে আমরা কোনটির কি কাজ সেটি আমরা দেখব। রাজ্য ১ যেমন মনেরা, এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো যে মনেরা জীবের যে বিন্যস্তগুলো হলো জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এটি কি? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র ও অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম, উদাহরণ হচ্ছে কি? রাইজোবিয়াম। এটি তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো অথবা লিখে নিতে পারো। তারপর হচ্ছে প্রোটিস্টা হচ্ছে এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকে। এগুলোর উদাহরণ হচ্ছে অ্যামিবা, ইউগ্লেনা ইত্যাদি। তারপর হচ্ছে ফাইজান বা ছত্রাক। ছত্রাক জিনিসটা আমরা জানি যে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী। দেহে ক্লোরোফিল আছে তাই এরা পরভোজী। এদের উদাহরণ হচ্ছে যে মাশরুম আমরা দেখি যে ব্যাঙের ছাতার মতো এরকম আরকি। আর তারপর হচ্ছে প্লান্টি, উদ্ভিদ জগৎ। দেখো যে সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে। এরা হচ্ছে স্বভোজী, এককোষী বা বহুকোষী হতে পারে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত যে কোষ সংগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাই এগুলোকে খাদ্য প্রস্তুত করতে পারে যেমন গাছ, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর তারপর হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণীজগৎ। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণীজগৎ। জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। জীবের কোষে কি থাকে না? সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। কোষগুলোতে প্লাস্টিডও থাকে না। খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। যেমন কি থাকতে পারে? মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। এখন দেখো অপুষ্পক উদ্ভিদ, এটি দেখো যে কি? যে উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক যে উদ্ভিদ ফুল, ফল হয় না, এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক যে উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। আর তার আবারও আছে যে কিছু উদ্ভিদের কাণ্ড, পাতা রয়েছে তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই। যেমন এখানে তোমাদের যে ২ টি ছবি দেওয়া আছে, এই ছবিগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে যে ঢেঁকি শাক, এটা তোমরা চিনবা। আর তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ হলো যে ফুল উৎপন্ন হয় যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। যে এদের দেহে সুপুষ্টভাবে যে কাণ্ড ও পাতায় বিভক্ত। আবার কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনো উদ্ভিদ ফুল উৎপন্ন করে। তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত ২ ধরনের, যেমন নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে। আর তারপর হচ্ছে দেখো এসব উদ্ভিদের ফুলে ডিমাশয় না থাকায় ডিমগুলোকে যে থাকে এসব ডিম পরিণত হয়ে যে বীজ উৎপন্ন হয় যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। যেমন খেজুর গাছ, দেখো এটি হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের মতোই যেখানে টপে যে লাগানো আছে।
তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এটি হচ্ছে কি? নারকেল গাছ। আবৃতবীজী যেমন আম, জাম এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে। নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এবং সুপারি সহ যা আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদ হচ্ছে সপুষ্পক আবৃতবীজী জীব জীব আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বুকে ডিম্বাশয়ের ভিতর সজ্জিত থাকে। আর মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কি? দেখো যেসব প্রাণীরা মেরুদণ্ডী আছে তারা মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ, মানুষ, গরু, ছাগল ইত্যাদি। যেসব প্রাণী মেরুদণ্ডী নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী যেমন মশা, মাছি, কেঁচো ইত্যাদি। এটা তোমাদের প্রশ্নের মধ্যে থাকতেই পারে। এই অধ্যায় থেকে তোমাদের কমন উপযোগী এই লাইনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইটি তোমরা ভালো করে যে মুখস্থ করে ফেলবে। আর তারপর হচ্ছে যে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডীর যে বৈশিষ্ট্যগুলো কি, কি? এখানে আমরা দেখো ভাগ করে নিয়েছি মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলি। মেরুদণ্ডী হচ্ছে এদের মেরুদণ্ড আছে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ হয়। এদের কঙ্কালও আছে। যেমন এখানে একটি মানুষের ছবি দেওয়া আছে। আর অমেরুদণ্ডী এদের মেরুদণ্ড নেই। এদের লেজ হয় না, এদের কঙ্কালও হয় না। এদের যেমন শামুক এদের কি কঙ্কালও হয় না। আর তারপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্য যে ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। সকল মাছ, মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা পানিতে এরা পানিতে যে বেশিরভাগ মাছের সময় আঁশ থাকে যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো আঁশ থাকে না যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। এগুলো আঁশ থাকে না। আর তারপর হচ্ছে যেমন এটি হচ্ছে যেমন ছবি দেওয়া আছে রুই মাছ। তারপর হচ্ছে ব্যাঙ। ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। ২ জোড়া পা আছে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আরেকটা হচ্ছে টিকটিকি, আর তারপর হচ্ছে হাঁস ও মুরগি, আর তারপর হচ্ছে কি মানুষ। আমরা তো জানি যে বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি শ্রেণীভুক্ত প্রাণী মানুষও এই দলের যে অন্তর্ভুক্ত। মানুষও কি এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম বা আচ্ছা এরকম থাকতে পারে যে পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। এখানে ছবি দেওয়া আছে যেমন মানুষ ও ইঁদুরের ছবি দেওয়া আছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে ২য় অধ্যায়টি আমরা যে বিস্তারিত আমরা সহজভাবে যে দেখে নিলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব তোমাদের এই ২য় অধ্যায় থেকে যে নমুনা প্রশ্নগুলি আছে এমন কমন উপযোগী প্রশ্নগুলো যে তোমাদের এই অধ্যায় থেকে কি, কি কমন প্রশ্ন থাকতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। আর তার পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।